হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 17/11/2023 থার্ড শিফটে 17/11/2023 থার্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 10। তো ক্লাস শুরু করার আগে যেমন তোমাদের আগের দিন হোমওয়ার্কটা যেটা দিয়েছিলাম, দেখো নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, এই কোশ্চেনটা ছিল। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো দেখতেই পাচ্ছ অপশান নাম্বার 3, তৃণভূমি একটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। তো এটা সঠিক অ্যান্সার সর্বপ্রথম দিয়েছে কি না, হচ্ছে প্রীতম সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে সঠিক অ্যান্সার দিয়েছে সুমন্ত এবং রূপন্ত। তো তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, আজকের হোমওয়ার্ক কি না, হচ্ছে কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? কোন শ্রেণীর শৈবাল সবুজ শৈবাল নামে পরিচিত? রোডোভাইসি, ক্লোরোভাইসি, ফেওফাইসি, না হচ্ছে ডেসমিডস? তো এদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। এলপিজি মডেল ঘোষণার ক্ষেত্রে নিচের কোন তারিখটি সঠিক? এলপিজি মডেল কবে ঘোষণা হয়েছিল, কত তারিখে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, জুলাইয়ের 1991 সালের জুলাই মাসে। 1991 সালের জুলাই মাসে এলপিজি মডেল ঘোষণা হয়। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং 1991 সালে কিন্তু এলপিজি উন্নয়ন মডেল কিন্তু চালু করেন। কে চালু করেছেন তাহলে? তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং 1981 সালে। ভালো করে মনে রাখো। নিচের মধ্যে কে পিঞ্জর উপন্যাসটি লিখেছেন? পিঞ্জর উপন্যাস এটি কে লিখেছেন? এটা আমরা জিডিতে আলোচনা করে দিয়েছিলাম। এটা লিখেছেন কে? এমটিএসও আলোচনা করেছি। এটা কিন্তু অমৃতা প্রীতমের লেখা পিঞ্জর। চৌরি চৌরা ঘটনার কারণে ড্যাশকে মহাত্মা গান্ধী আকস্মিকভাবে বাতিল করেছিল কোন আন্দোলনকে? চৌরি চৌরা ঘটনার কারণে মহাত্মা গান্ধী কোন আন্দোলন বাতিল করেছিল বলো দেখি? আগে পড়িয়েছি তোমাদের অসহযোগ আন্দোলন, তাই তো? অসহযোগ আন্দোলন কিন্তু বাতিল করেছিল। এখানে দেখে নাও, অসহযোগ আন্দোলন ছিল ভারতের একটি প্রধান রাজনৈতিক প্রতিবাদ যা 1920 সালে শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে, এবং 2 বছর ধরে চলেছিল। 1922 সালে ফেব্রুয়ারিতে কৃষকদের একটি ভিড় চৌরি চৌরার একটি থানায় আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশকে হত্যা করে। তো এই ঘটনার ফলে গান্ধীজি কিন্তু আন্দোলন বন্ধ করে দেয়, কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি সহিংস হয়ে উঠেছে, এটি আর ভারতের সর্বোত্তম স্বার্থে নেই। এর জন্য কিন্তু 1922 সালে তিনি কিন্তু বন্ধ করে দেন। তারপরে দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনগুলো কবে হয়েছিল ও সালগুলো আমি লিখে দিয়েছি। দেখো প্রত্যেকটা সাইডে কিন্তু সালগুলো দিয়ে দিয়েছি। মহাত্মা গান্ধীর চম্পারণ আন্দোলন 1917 সাল, খেদা আন্দোলন 1918 সাল, খিলাফত আন্দোলন 1919 সালে, আইন অমান্য আন্দোলন 1930, আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942। একের পর এক সাল অনুযায়ী পুরো দেওয়া রয়েছে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সালগুলো। এরপরে দেখো 4 নম্বরে, মুষলধারে বৃষ্টি হলো যে কোনো পরিমাণ বৃষ্টি যা বিশেষ করে ভারী বলে বিবেচিত হয়। তদনুসারে নিম্নলিখিত কোন ভারতীয় অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে এই ধরনের বৃষ্টিপাত হয়? মুষলধারে বৃষ্টিপাত অক্টোবর নভেম্বর মাসে মুষলধারে বৃষ্টিপাত হয় কোন ভারতের কোন রাজ্যে? তো এটাই জানতে চেয়েছে। সঠিক অ্যান্সার দক্ষিণ পূর্ব কর্ণাটকে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। নিচের মধ্যে কে সানাই ওস্তাদ নামে পরিচিত? সানাইয়ের ওস্তাদ কে? সানাই বাদক বলো। প্রথম নামই দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, ওস্তাদ বিসমিল্লাহ খান। বহুবার তোমাদের বলে দিয়েছি আমি, ওস্তাদ বিসমিল্লাহ খান যিনি কিন্তু একজন সানাই বাদক, তার জন্য তিনি কিন্তু সানাই ওস্তাদ নামে পরিচিত। এরপর 6 নম্বর, 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে নিচের কোন নতুন শব্দ যোগ করা হয়েছে? তো এটা আমি কতবার তোমাদের আলোচনা করছি, যতবারই তোমাদের কিন্তু যে আমি এমটিএসে আলোচনা যেটা করেছিলাম, তো প্রশ্নে
একটা শব্দ বা দুটো শব্দ থাকে, আমি সেখানে তোমাদের কিন্তু তিনটে শব্দ যুক্ত করেছিল। তিনটে শব্দই আমি তোমাদের বারবার, আমি যতবার কোশ্চেনটা এসেছে ততবারই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো এখানে দেখো সেইভাবেই রয়েছে, পাঁচটার শব্দ রয়েছে। তো এদের মধ্যে আমাদেরকে খুঁজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, যারা ক্লাস করছো বলতেই পারবে। কি বলো দেখি? তো প্রথমেই দেখতে পাচ্ছ সমাজতান্ত্রিক, এটা তো আছে। সততা, তাই কি না? আরেকটা কি? ধর্মনিরপেক্ষ, তাই তো? এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দ 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। তাহলে এ, বি আর ডি, এটা কত নম্বর অপশানে রয়েছে? আচ্ছা, 3 নম্বর অপশানে রয়েছে। তো 3 নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন। এই জন্য এক্সট্রা নোটসগুলো ভালো করে মনে রাখতে বলি কি এমনি, এই জন্যই বলি। এইভাবে কোশ্চেনগুলো দিয়ে দেবে না, তখনই যারা জানে তারা খুব সহজে অ্যান্সার করে দিতে পারবে, কিন্তু যারা জানে না তাদের সমস্যা হবে। এই জন্য রেগুলার ক্লাসগুলো করো। আমরা যে ক্লাসগুলো দিচ্ছি তোমাদের এখন রেগুলার দিতে পারছি না বিভিন্ন রকম সমস্যার কারণে। তো যেই ক্লাসগুলো দিচ্ছি এগুলো করো, করলে কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বরে কী রয়েছে না হচ্ছে 1950 সালে ক্ষুদ্র শিল্পগুলিকে সেই সমস্ত শিল্প হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যেখানে সর্বাধিক বিনিয়োগ ছিল $লক্ষ টাকা। 1950 সালে ক্ষুদ্র শিল্পগুলিকে সেই সমস্ত শিল্প হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল যেখানে সর্বাধিক বিনিয়োগ ছিল কত? যাদের সর্বাধিক বিনিয়োগ $5 লক্ষ টাকা, তারা ক্ষুদ্র শিল্প হিসাবে বিবেচিত হয়েছিল। হাম্পির মন্দির এবং প্রাসাদে কী ধরনের স্থাপত্য নির্মিত হয়েছিল? হাম্পির মন্দির ও প্রাসাদে কী ধরনের স্থাপত্য নির্মিত হয়েছিল? হচ্ছে দ্রাবিড় স্থাপত্য নির্মিত হয়েছিল। এর সঙ্গে দেখে নাও 1986 সালে হাম্পি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে কিন্তু ঘোষিত হয়। হাম্পির মন্দিরগুলি তাদের বিশাল আকার, ফুলের অলঙ্কন, সূক্ষ্ম খোদাই এবং রামায়ণ ও মহাভারতের বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করে সুসজ্জিত স্তম্ভগুলির জন্য বিখ্যাত। হাম্পির যে মন্দিরগুলো রয়েছে এখানে বিশাল আকারের মন্দির, তার মধ্যে ফুলের অঙ্কন করা রয়েছে, সূক্ষ্ম খোদাই করা রয়েছে, বিভিন্ন রকম কারুকার্য, রামায়ণ মহাভারতের বিষয়বস্তুগুলো সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা আছে। এর জন্যই মন্দিরটি কিন্তু খুবই বিখ্যাত। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন। যখন মোট ব্যয় মোট প্রাপ্তির চেয়ে কম হয় তখন তাকে কি বলে? ব্যয়টা প্রাপ্তির থেকে কম হবে তখন কিন্তু বলা হবে উদ্ধৃত্ত বাজেট, অর্থাৎ সারপ্লাস বাজেট। কী হয়ে যাবে? সারপ্লাস বাজেট। ইংলিশ টার্মটা মনে রাখবে, তাহলে মনে থাকবে সহজে। তারপর 10 নম্বর, দর্শনা জাভেরি কোন ভারতীয় নৃত্যশৈলীর প্রধান প্রতিপাদক? দর্শনা জাভেরি, যিনি কিন্তু একজন মণিপুরী নৃত্যশিল্পী। ব্রিজভূষণ কাবরা নিচের কোন স্ট্রিং যন্ত্রটি বাজিয়েছিলেন? ব্রিজভূষণ কাবরা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বলো? তো ইনি হচ্ছেন গিটার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো স্ট্রিং যন্ত্র দেখতেই পাচ্ছ যে বীণা, সেতার, গিটার, বেহালা এগুলো কিন্তু সবই স্ট্রিং যন্ত্র। তো এদের মধ্যে গিটার বাদক ব্রিজভূষণ কাবরা। কোন প্রজাতির অর্থোপোডা অশ্বক্ষুরের আকৃতির, শক্ত খোল এবং মেরুদণ্ডের মতো লেজ বিশিষ্ট? অশ্বক্ষুরের মতো দেখতে, শক্ত খোল থাকে এবং মেরুদণ্ডের মতো একটা লেজ থাকে। তো সেটা কোন প্রজাতির অর্থোপোডা? লিমুলাস। কোন প্রজাতি? লিমুনাস প্রজাতির অর্থোপোডা। থাইয়েম নৃত্য, যা ভালো ফলন ও সমৃদ্ধি নিশ্চিত করে এমন দেবতার তুষ্ট করতে এবং শান্তি স্থাপনের জন্য করা হয় এই নৃত্যটা, থাইয়েম নৃত্য। তো নিম্নলিখিত কোন রাজ্যে জনপ্রিয়? থাইয়েম নৃত্য কোন রাজ্যে জনপ্রিয়? কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য থাইয়েম নৃত্য। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে
ভোটার তালিকার তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং ভারতের নির্বাচন পরিচালনার জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে। বলো, ভারতে যে নির্বাচনগুলো হয়ে থাকে তো কে করায়? ভারতের নির্বাচন কমিশনার করে থাকে। তো এই যে সংবিধানের এটা কোন অনুচ্ছেদে সাথে যুক্ত বলো? তো এটা রয়েছে অনুচ্ছেদ নম্বর 324। অনুচ্ছেদ নম্বর কত? 324। রামগড় রাজ্যে 1857 সালের বিদ্রোহের নেতা নিচের মধ্যে কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের নেতা তিনি হচ্ছেন অবন্তিবাই লোধি। ভারতের নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কার নেতৃত্বে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? সবুজ বিপ্লব আগের ক্লাসে আলোচনা করেছিলাম। সবুজ বিপ্লব বলো কার নেতৃত্বে শুরু হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বেই কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়েছিল। কোন মামলায় আদালত রায় দিয়েছে যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করতে পারে না? কোন মামলায় আদালত রায় দিয়েছে যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করতে পারে না? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, কেশবানন্দ ভারতীয় মামলা। নিম্নলিখিতর মধ্যে কে রাজ্যগুলির সাথে আলোচনার জন্য গঠিত সাংবিধানিক রাজ্য কমিটির প্রধান ছিলেন? নিম্নলিখিতগুলির মধ্যে কে রাজ্যগুলির সাথে আলোচনার জন্য গঠিত সাংবিধানিক রাজ্য কমিটির প্রধান ছিলেন? জওহরলাল নেহরু। কি যাবে সঠিক অ্যান্সার? জওহরলাল নেহরু। তারপরে রোহতাসগড় ও রোহতাসগড় বা রোহতাস দুর্গ কোন নদী উপত্যকায় অবস্থিত? বলো, এই রোহতাস দুর্গটা এটা কোন নদী উপত্যকায় রয়েছে? যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো দেরি না করে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। যারা লাইক করে দিচ্ছ খুব ভালো, ধন্যবাদ। আর যারা লাইক করোনি তাদেরকেও ধন্যবাদ, আশা করি লাইক করে দেবে। তো সঠিক অ্যান্সার কী যাবে না হচ্ছে সন। কোন নদীর উপত্যকায়? সন নদী উপত্যকায় রয়েছে কি রোহতাস দুর্গ। এবং সেই সঙ্গে দেখে নাও এখানে রোহতাস দুর্গ কিন্তু বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে। সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি, নামটা মনে রেখো। শের শাহ সুরি 1541 সালে রোহতাস দুর্গের নির্মাণ করেন। বহুজাতিক কর্পোরেশন দ্বারা বৈদেশিক বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশগুলির মধ্যে একীকরণ কি? বহুজাতিক কর্পোরেশন দ্বারা অর্থাৎ MNCs দ্বারা বৈদেশিক বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশগুলির মধ্যে একীকরণ, আন্তর্জাতিক বাণিজ্য। কী বলা হবে? আন্তর্জাতিক বাণিজ্য। নিচের কোন রিটের অধীনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিম্ন আদালত বা আধা বিচারিক সংস্থার কাছ থেকে এখতিয়ার বাড়ার অভিযোগের মামলা রেকর্ডের জন্য আহ্বান করতে পারে? কোন রিটের অধীনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিম্ন আদালত বা আধা বিচারিক সংস্থার কাছ থেকে এখতিয়ার বাড়ার অভিযোগে মামলার রেকর্ডের জন্য আহ্বান করতে পারে? সঠিক অ্যান্সার সার্টিওরারি। কি হয়ে যাবে? সার্টিওরারি এই রিটের অধীনে। মৌর্য যুগে কলিঙ্গ কোন প্রভাবশালী বর্তমান উপকূলীয় রাজ্যের প্রাচীন নাম ছিল? কলিঙ্গ কোন রাজ্যের প্রাচীন নাম? রাজ্য হচ্ছে ওড়িশা রাজ্যের প্রাচীন নাম কি ছিল? মৌর্য যুগে কলিঙ্গ ছিল, কলিঙ্গ।
অক্টোবর 2022 অনুযায়ী নিচের কোন হরপ্পা শহরে দুর্গটি প্রাচীর দেওয়া হয়? নিচের কোন হরপ্পা শহরে দুর্গটি প্রাচীর দেওয়া হয়নি 2022 অনুযায়ী? তো সেটা হচ্ছে অপশান নাম্বার 2, লোথাল। লোথাল শহরে কিন্তু প্রাচীর দেওয়া হয়। লোথাল শহরে যে দুর্গগুলো, সে দুর্গগুলো প্রাচীর দেওয়া হয়নি। দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধের সময় ফরাসি বাহিনীর নেতা কে ছিলেন? দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধ সময় তখন ফরাসি বাহিনীর নেতা কে ছিলেন? জোসেফ ফ্রাংসোয়া ডুপ্লেক্স। কি যাবে? জোসেফ ফ্রাংসোয়া ডুপ্লেক্স। বুদ্ধচরিতের রচয়িতা নিচের মধ্যে কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? তিনি হচ্ছেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচয়িতা করেছে। মিষ্টি বাদামের স্বাদ এবং বাদামি রঙের জন্য রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত চিনি বাদামি করার প্রক্রিয়াটিকে বলা হয় কি? মিষ্টি বাদামের স্বাদ এবং বাদামি রঙের জন্য যে রান্নার ব্যবহার, সে চিনি বাদামি করার প্রক্রিয়াটিকে বলা হয় ক্যারামেলাইজেশন। কি বলা হয়? ক্যারামেলাইজেশন বলা হয়। শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। অ্যাঙ্কর রানার শব্দটি ড্যাশের সাথে সম্পর্কিত। তো এই শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে রিলে রেস। কিসের সাথে? রিলে রেসের সাথে সম্পর্কিত। অলিম্পিয়ান বক্সার বিজেন্দ্র সিং নিচের কোন রাজ্যের অন্তর্গত? বিজেন্দ্র সিং ইনি কিন্তু হরিয়ানার বাসিন্দা, হরিয়ানা রাজ্যের অন্তর্গত। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের নিচের কোন শহরে রেলওয়ে জোন ছিল না? কোন রাজ্যে রেলওয়ে জোন ছিল না? সঠিক অ্যান্সার উদয়পুরে নেই কিন্তু রেলওয়ে জোন। নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে ছৌ নৃত্যের অবদানের জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? ছৌ নৃত্যের জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। জানো তোমরা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নৃত্য ছৌ নৃত্য, মনে রাখো। তো চন্দ্রশেখর ভাঞ্জ সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? ছৌ নৃত্যের জন্য। এরপরে চলে যাও 32 নম্বরে কি রয়েছে? একটি জীবন্ত প্রাণীর রক্ষণাবেক্ষণের কাজ একটি ড্যাশ প্রক্রিয়া। জীবন্ত প্রাণীর রক্ষণাবেক্ষণ সেটা কি প্রক্রিয়া? হচ্ছে একটানা প্রক্রিয়া, একটানা। প্রথম ভারতীয় কারখানা আইন 1881 প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? প্রথম যে ভারতীয় কারখানা আইন, এটা 1881, তো সেখানে কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? শিশুশ্রম বিষয়ের উপর সেটা কিন্তু ছিল। লর্ড রিপনের সময় 1881 সালে প্রথম কারখানা আইন গৃহীত হয়। লর্ড রিপন এটি নির্ধারণ করেছে যে 7 বছরের কম বয়সী শিশুরা কারখানায় কাজ করতে পারবে না। 7 বছরের কম যারা, আর যেখানে 7 থেকে 12 বছরের শিশুরা দিনে 9 ঘন্টার বেশি কাজ করবে না। যারা 7 বছর থেকে 12 বছরের মধ্যে থাকবে, যে সকল শিশু 9 ঘন্টার বেশি কাজ করবে না। এটা কিন্তু ছিল প্রথম যে কারখানা আইন 1881 পুরুষ ও মহিলাদের জন্য কিন্তু সমান কাজের জন্য সমান বেতনের ব্যবস্থা করেনি, ছিল না কিন্তু তখন কিন্তু পুরুষ মহিলা সমান কাজ করলে সমান বেতন এরকম ছিল না ব্যবস্থা। তারপরে দ্বিতীয় ভারতীয় কারখানা আইন, সেটা হচ্ছে কবে? হচ্ছে 1891, ঠিক তার পরের বছর 10 বছর পর 1891 সালে পাস হয়। এটি সমস্ত শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করেছিল।
এই দ্বিতীয় ভারতীয় আইনটা, কারখানা আইন, যেটা কিন্তু কী করেছিল, শ্রমিকদের জন্য একটা সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করেছিল। দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্ট অর্থাৎ কারখানা আইন 1891 মহিলাদের জন্য প্রতিদিন 11 ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছিল। মহিলাদের 11 ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছিল। তাহলে 1891 দেখো, কারখানা আইনের দুটো কথা মনে রাখবে, একটা হচ্ছে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করেছে, আর একটা হচ্ছে মহিলাদের জন্য প্রতিদিন 11 ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছে। 34 নম্বর দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম? কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম? জৈন ধর্মের সংখ্যা কিন্তু সব থেকে কম। সব থেকে বেশি তাহলে কি? আর সব থেকে বেশি কিন্তু রয়েছে হিন্দু ধর্ম, 79.8। তারপরে খ্রিস্টান রয়েছে, তারপরে শিখ, তারপরে বৌদ্ধ, তারপরে কিন্তু জৈন। এর সঙ্গে আরও মনে রাখবে, আমি সেদিনে এইটা বলেছিলাম, আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে জৈন জনসংখ্যার সাক্ষরতার হার কিন্তু সর্বাধিক। জৈনদের লোক সংখ্যা কম থাকতে পারে, তাদের সাক্ষরতার হারটা কিন্তু বেশি। তারপর খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, তারপরে কিন্তু হিন্দুদের সাক্ষরতার রয়েছে। স্কোপ শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? SCPP। তো এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। এরপর 36 নম্বর, সেকেন্দ্রাবাদ কোন রেলওয়ে অঞ্চলের সদর দপ্তর? সেকেন্দ্রাবাদ কোন রেলওয়ে অঞ্চলের সদর দপ্তর? এটা হচ্ছে দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর। অ্যাজ আই লে ডাইং নিচের কোন লেখকের একটি ইংরেজি উপন্যাস? এটা একটা ইংরেজি উপন্যাস, তো এটা কোন লেখকের? যেটা হচ্ছে উইলিয়াম ফকনারের একটি উপন্যাস। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির জনসংখ্যার ঘনত্ব 100 জন পার বর্গ কিমির কম রেকর্ড করা হয়েছে? প্রতি বর্গ কিমিতে 100 জনেরও কম রেকর্ড করা হয়েছে কোন রাজ্যে? সেটা হচ্ছে সিকিমের। নিচের কোন ইভেন্টে পাঞ্জাবের দেবাংশ যজ্ঞা অনূর্ধ্ব 16 ডিসকাস থ্রো প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড ভেঙেছে? কোন ইভেন্টে পাঞ্জাবের দেবাংশ যজ্ঞা অনূর্ধ্ব 16 ডিসকাস থ্রো প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড ভেঙেছে? 37তম AFI জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 37তম AFI জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বায়ুমণ্ডলহীন চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার পরিসীমা কত? বায়ুমণ্ডলহীন চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার পরিসীমা -190°C থেকে 110°C। -190°C থেকে 110°C। ভারত সরকার ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য শেখানোর পরামর্শগুলি কার্যকর করার জন্য কোন কমিটি নিযুক্ত করেছিল? দেখো, আবার মৌলিক কর্তব্য ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য শেখানোর পরামর্শগুলি কার্যকর করার জন্য কোন কমিটি নিযুক্ত করেছিল? বিচারপতি JS ভার্মা কমিটি। পশ্চিমবঙ্গে কখন কালী পূজা পালিত হয়? কার্তিক মাসের অমাবস্যাতে কিন্তু কার্তিক মাস, ভালো করে এটা মনে রাখো, বাংলার কার্তিক মাসের অমাবস্যাতে কিন্তু কালী পুজোটা হয়। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে দীনদয়াল অন্তোদয় যোজনার অধীনে শহুরে দরিদ্রের প্রশিক্ষণের জন্য জনপ্রতি কত খরচ করা অনুমোদিত? কত টাকা জনপ্রতি কত খরচ করা অনুমতি?
দীনদয়াল অন্তোদয় যোজনার অধীনে শহুরে দরিদ্রদের প্রশিক্ষণের জন্য 15,000 টাকা, জনপ্রতি 15,000 টাকা খরচ করা অনুমোদিত। একটি বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলির একটি উপাদানের পরমাণুগুলি বিনিময় বা প্রতিস্থাপিত হয়ে দ্রব্যজাত বস্তু নতুন উপাদান তৈরি করে তাকে কি বলা হয়? প্রতিস্থাপন প্রতিক্রিয়া বলা হয়। নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি একটি দেশের অভ্যন্তরীণ ভূখণ্ডের মধ্যে মজুরি, মুনাফা, ভাড়া, সুদ ইত্যাদি আকারে ফ্যাক্টর খরচের উৎপাদনের কারণগুলির দ্বারা অর্জিত আয়কে বোঝায়? ফ্যাক্টর খরচে নেট দেশীয় পণ্য। সঠিক অ্যান্সার ফ্যাক্টর খরচে নেট দেশীয় পণ্য। একটি রাজ্যের স্পিকার এবং ডেপুটি স্পিকার ড্যাশ দ্বারা নির্বাচিত হন? স্পিকার এবং ডেপুটি স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? বিধানসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে তুর্কান-ই চাহালগনি প্রতিষ্ঠা করেছিলেন? তুর্কান-ই চাহালগনি কে প্রতিষ্ঠা করেছিলেন? কোন দিল্লি সুলতান? ইলতুৎমিশ। কে করেছিলেন? ইলতুৎমিশ করেছিলেন। যামিনী কৃষ্ণমূর্তি, আবারও যামিনী কৃষ্ণমূর্তি রয়েছে, দেখো আগের দিনে ছিল, একজন বিশিষ্ট দেশ এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী, পদ্মভূষণ এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছে। সঠিক অ্যান্সার কি? না, হচ্ছে কুচিপুড়ি। আগের দিন কোশ্চেনটা ছিল যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত বলে, সেখানে অপশানে ছিল ভারতনাট্যম এবং কুচিপুড়ি, তাই তো? এটাই অ্যান্সার হয়েছিল। তো সেটাকে এখানে দেখো মানে প্রশ্নের মধ্যে একটা দিয়ে দিয়েছি আর একটা তোমাদের বলতে হবে। তা দুটো কথাই কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে, ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত যামিনী কৃষ্ণমূর্তি। আজাদি কা অমৃত মহোৎসব 15ই আগস্ট 2023 উদযাপনের কত সপ্তাহ আগে শুরু হয়েছে? আজাদি কা অমৃত মহোৎসব 15ই আগস্ট 2023 উদযাপনের কত সপ্তাহ আগে এটা শুরু হয়েছিল? তো এটা শুরু হয়েছিল 75 সপ্তাহ আগে। এখানে আমি পুরো ডেট দিয়ে দিয়েছি, দেখো। ভারত সরকার আজাদি কা অমৃত মহোৎসব উদ্যোগটি 12ই মার্চ 2021 শুরু করেছিল, যা 15ই আগস্ট 2023 ভারতের 75তম স্বাধীনতা দিবসে বার্ষিকীর 75 সপ্তাহ আগে ছিল। 75 সপ্তাহের আগে। তো দেখছো সালটা 12ই মার্চ 2021 শুরু হয়েছিল। ভালো করে মনে রাখো, আজাদি কা অমৃত মহোৎসব। এরপরে 50 নম্বর, কোন মন্ত্রণালয় PM DAKSH প্রকল্প বাস্তবায়ন করেছে? DAKSH প্রকল্প বাস্তবায়ন করেছে কোন মন্ত্রণালয়? সঠিক অ্যান্সার সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। অপশান নাম্বার 2 হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 50খানা কোশ্চেন। তো এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। তো যারা ক্লাসে নতুন রয়েছে, এখনও লাইক করোনি, তো অবশ্যই ক্লাসে লাইক করে দাও। হোমওয়ার্কের কমেন্ট করে জানাও, হোমওয়ার্কে যে হোমওয়ার্কটা দিয়েছি তার অ্যান্সারটা কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখো, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে তোমরা ক্লাসের ফ্রি PDF পেয়ে যাবে। PDF তোমরা অনেকে বলছো যে স্যার টেলিগ্রামে PDF পাচ্ছি না। তো দেখো, আমি বারবার তোমাদের বলেছি ক্লাসটা ঠিকঠাক করে শুনছো না, শুনলে তো এইভাবে কমেন্ট করবে টেলিগ্রামে, তাই কি না? আমাদের ক্লাস শেষ হয়ে গেলে, মানে আমাদের এই যে দিল্লি পুলিশ তো শিফটগুলো শুরু করেছি, তো প্রত্যেকটা শিফট কোশ্চেন অ্যান্সার আলোচনা হয়ে গেলে তারপরে তোমাদের একটা PDFের মাধ্যমে কিন্তু আমরা PDFটা দেব। এটা আমি কিন্তু ক্লাসে বলে এসেছি বারবার, ঠিক আছে? অবশ্যই PDF দেওয়া হবে, ফ্রিতে দেওয়া হবে। যারা এখনও যুক্ত হওনি টেলিগ্রামে, অবশ্যই যুক্ত হয়ে যাও।